মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যেই শুল্ক যুদ্ধ শুরু করেছেন তা ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। ইতিহাস অন্তত সেটাই বলছে। এর আগেও বহুবার শুল্ক যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র, পরিণতিতে ডেকে এনেছিল ভয়াবহ অর্থনৈতিক মন্দা। কিভাবে, কখন এইসব ঘটেছিল, কারা ছিল এর জন্য দায়ী? যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ জর্জিয়ার ইতিহাসের অধ্যাপক স্কট রেনল্ডস নেলসনের এক নিবন্ধে মার্কিন শুল্কযুদ্ধ ও এর পরিণতির কিছু ঘটনা উঠে এসেছে। নিবন্ধটি প্রকাশিত হয়েছে ফরেন পলিসিতে, যার আলোকেই আমাদের আজকের পুরো প্রতিবেদনটি সাজানো হয়েছে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ফরেন পলিসির নিবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর 145% শুল্ক আরোপ করেছে। জবাবে বেইজিং মার্কিন পণ্যের ওপর 125% শুল্ক বসিয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক কার্যত স্থবির হয়ে গেছে। এর ফলাফল ও প্রভাব এখনও সেভাবে দৃশ্যমান হয়নি, তবে সামনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির একটা ধাক্কা আসতে পারে। এমনকি চীন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড কেনা বন্ধও করে দিতে পারে। অন্যান্য দেশ নতুন মার্কিন শুল্ক থেকে 90 দিনের জন্য ছাড় পেয়েছে। কিছু ক্ষেত্রে এই শুল্ক 50% পর্যন্ত বেড়েছিল। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়ের ঝুঁকি এখনো রয়েই গেছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ব্যবসা ও বিনিয়োগকারীরা তাদের ক্রয় ও বিনিয়োগের পরিকল্পনা করতে এখন দ্বিধায় ভুগছেন। ওয়াশিংটনের বারবার নীতি পরিবর্তন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিশ্ব অর্থনীতির চাকাটা ঘুরছে খুব ধীরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 এপ্রিল আমদানি করা সব পণ্যের ওপর নতুন ও কঠোর শুল্ক আরোপের ঘোষণা করার পরই বোঝা গেল যে পরিস্থিতি কত দ্রুত খারাপ হতে পারে। কয়েকদিনের মধ্যেই আর্থিক বাজার থেকে কয়েক ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। বিনিয়োগকারীরা মার্কিন ডলারে আস্থা হারিয়েছেন এবং মার্কিন বন্ড বিক্রি করে অর্থ সরিয়ে নিতে শুরু করেছেন। এতে আর্থিক বিপর্যয়ের আশঙ্কা দেখা যাচ্ছে। ট্রাম্প কিংবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেউই কাউকে ছাড় দিতে রাজি নয়। আর তাই এই সংঘাত বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক সংকটের রূপ নেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বাণিজ্য যুদ্ধের ভয়াবহ পরিণতির বেশ কিছু নজির রয়েছে। 19 শতকের শুরু থেকে বর্তমান পর্যন্ত যুক্তরাষ্ট্র 6টি অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে। সর্বজনীন কোনো সংজ্ঞা না থাকলেও অর্থনৈতিক মন্দা বলতে 6 বা তার বেশি ত্রৈমাসিক পর্যন্ত টানা অর্থনৈতিক সংকোচন বোঝানো হয়। এই 6টি মন্দার মধ্যে 5টি সরাসরি শুল্ক এবং বাণিজ্য নিষেধাজ্ঞার কারণেই হয়েছিল, অথবা এগুলোর কারণেই মন্দা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপের দিকে গিয়েছিল। নিশ্চিতভাবেই বলা যায় যে ট্রাম্পের শুল্ক নীতি ধ্বংসাত্মক হবে যদি না কেউ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং এটি ঠেকিয়ে দেয়। আমেরিকার প্রথম অর্থনৈতিক মন্দা শুরু হয় 1816 সালে। এর কারণ ছিল ব্রিটেন তখন নেপোলিয়নের বিরুদ্ধে একটি যুদ্ধে জিতেছিল। জয়ের পর ব্রিটেন বিপুল পরিমাণে উলের পোশাক বাজারে ছাড়ে। এই কাপড়গুলো মূলত ইউরোপের সৈন্য ও নাবিকদের জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল ব্রিটেনের প্রথম সেনা ও নৌবাহিনীর উদ্বৃত্ত পণ্য বিক্রির ঘটনা। আমেরিকার ব্যবসায়ী ও পশম উৎপাদনকারীরা এত সস্তা পশমের কাপড় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা এইসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে কংগ্রেসের কাছে অনুরোধ করেন। তাদের অনুরোধে 1817 সালের মার্চে কংগ্রেস একটি আইন পাশ করে। আইনের নাম ছিল নেভিগেশন অ্যাক্ট। এই আইন ব্রিটিশ জাহাজ এবং সস্তা পণ্য আসা বন্ধ করে দেয়। জবাবে মে মাসে ব্রিটেনও পাল্টা ব্যবস্থা নেয়। তারাও একটি আদেশ জারি করে। এই আদেশের ফলে মার্কিন জাহাজগুলো ব্রিটেনের ক্যারিবিয়ান উপনিবেশে শস্য সরবরাহ করতে পারত না। ফলে মার্কিন কৃষকরা গুরুত্বপূর্ণ বাজার হারিয়ে ফেলেন। এই বাজারে তারা 1 শতাব্দীরও বেশি সময় ধরে ব্যবসা করে আসছিলেন। 1818 সালের ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে গমের দাম 50% কমে যায়। কৃষকেরা জমির বন্ধকি ঋণ পরিশোধ করতে পারছিলেন না। এই ঋণ তারা ইউএস ল্যান্ড অফিস থেকে নিয়েছিলেন। কৃষকেরা মুদির দোকানগুলোতে দেনা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। ফলে গ্রামের দোকানগুলোও সরবরাহকারী বণিকদের পাওনা মেটাতে পারেনি।
1819 সালে মার্কিন অর্থনীতিতে রীতিমতো আতঙ্ক শুরু হয় এবং বাণিজ্য নিষেধাজ্ঞা বাজারকে আরও ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মার্কিনরা কানাডায় গম চোরাচালান করে নিজেদের রক্ষা করতেন। সেখানে টরন্টো ও মন্ট্রিয়ালের মিল মালিকরা সেই গম দিয়েই ব্রিটিশদের জন্য আটা তৈরি করত। সেই আটা আবার ক্যারিবীয় এলাকায় বিক্রি করা হতো। ভার্জিনিয়া, জর্জিয়া এবং সাউথ ক্যারোলাইনার মতো অঙ্গরাজ্যগুলোতে কেবল গম ও ধান উৎপাদন ছেড়ে দাসভিত্তিক তুলা উৎপাদনে যাওয়ার মাধ্যমে উন্নতি লাভ করে। এক দশকের মধ্যে ইঙ্গো মার্কিন বাণিজ্য যুদ্ধ ক্যারিবীয় দ্বীপের কৃষি খামারগুলোতে খাদ্য সরবরাহের খরচ এত বাড়িয়ে দেয় যে সেখানকার দাস মালিকরা কৃতদাসদের ক্ষতিপূরণ সহ দাসপ্রথা বিলুপ্ত করার জন্য ব্রিটেনের ওপর একটা চাপ সৃষ্টি করে। বিপরীতে 1817 সালে প্রথম আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞা পাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। এর ফলে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুলা উৎপাদন আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং এর সঙ্গে দাসপ্রথারও একটা বাড়বাড়ন্ত শুরু হয়। যুক্তরাষ্ট্রে এর পরের মন্দা শুরু হয় মার্কিন আন্তর্জাতিক বাণিজ্যে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের দ্রুত নির্বাহী পদক্ষেপের কারণে। 1819 সালের মহামন্দার পর থেকে দীর্ঘ সময়ের ক্রেডিট চেইন বা ঋণ শৃঙ্খল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে তুলার আবাদ সম্প্রসারণে অর্থায়ন করে আসছিল। সেকেন্ড ব্যাংক অফ দ্য ইউনাইটেড স্টেটস এবং সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি ব্রিটিশ ব্যাংক ব্রিটিশ বিনিয়োগকারীদের কাছ থেকে ধার করত। এরপর তারা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করত। এর মাধ্যমে ছোট আঞ্চলিক মার্কিন ব্যাংকগুলোকে ঋণ দেওয়া হতো। এই ব্যাংকগুলো আবার দক্ষিণাঞ্চলের ওপরের অংশের দাস ব্যবসায়ীদের স্বল্প মেয়াদী ঋণ দিত। দাস ব্যবসায়ীরা ভার্জিনিয়া ও সাউথ ক্যারোলাইনা থেকে দাস কিনত এবং জর্জিয়া, মিসিসিপি ও লুইজিয়ানার তুলার খামারে বিক্রি করত। সুদের হার ব্যাংক অফ ইংল্যান্ড নির্ধারণ করত। ফলে লন্ডনে সুদের হার সামান্য বৃদ্ধি পেলে নিউ অরলিন্সের দাস মালিকদের জমি বা দাস কেনা তখন অসম্ভব হয়ে পড়ত। প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন বিশ্বাস করতেন সেকেন্ড ব্যাংক এবং সেভেন সিস্টার্স তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ধারণার বশবর্তী হয়ে তিনি 1834 ও 1836 সালে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন। এই আদেশগুলোর লক্ষ্যই ছিল ব্রিটিশ ঋণের ওপর থেকে দাস মালিকদের নির্ভরতা কমানো। এক আদেশে জ্যাকসন যুক্তরাষ্ট্রের সেকেন্ড ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেন। সেই অর্থ তার রাজনৈতিক মিত্রদের সঙ্গে যুক্ত কয়েকটি পছন্দের ব্যাংকে জমা দেন। অন্য এক আদেশে কৃষকদের ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের বন্ধকি অর্থ ইউএস ল্যান্ড অফিসে পরিশোধ করতে নিষেধ করা হয়। এর ফলে কৃষকদের বাধ্য হয়ে স্বর্ণ ব্যবহার করতে হয়, যা সেই সময়ের মুদ্রা ছিল। এই পদক্ষেপের ফলে দক্ষিণাঞ্চলের দাস মালিকরা লাভবান হয়। এইসব মালিকদের উত্তর জর্জিয়া ও উত্তর ক্যারোলাইনায় সোনার খনি ছিল, তবে হঠাৎ করে সোনার চাহিদা বেড়ে গেলে সরবরাহ অনেক কম ছিল। এই অবস্থায় ব্যাংক অব ইংল্যান্ড দেখতে পায় যে তাদের সোনা যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে তারা ব্যাংক রেট তথা সুদ হার বাড়ালো। একই সঙ্গে তারা কিছু সময়ের জন্য সেভেন সিস্টার্সকে আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন করে ফেলল। এর ফলস্বরূপ 1837 সালে যুক্তরাষ্ট্রের ফের মহামন্দা শুরু হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের জমিদাররা ঋণ পরিশোধ না করে পালিয়ে গেল। তারা চাষের জমি ফেলে কৃতদাসদের নিয়ে তৎকালীন টেক্সাসের স্বাধীন প্রজাতন্ত্রে চলে গেল। সেখানে তারা ঋণদাতাদের হাত থেকে বেঁচে যায়। দোকানপাট বন্ধ হয়ে গেল। উৎপাদনকারীরা দেউলিয়া হয়ে গেল। 5 বছরের মধ্যে 7টি মার্কিন অঙ্গরাজ্য আন্তর্জাতিকভাবে ইস্যু করা বন্ডের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলো। এর পরের মহামন্দা শুরু হয় 1873 সালে। এই অর্থনৈতিক মন্দা আন্তর্জাতিক পণ্যের দামের আকস্মিক পরিবর্তনের কারণে হয়েছিল, তবে এর জন্য তড়িঘড়ি করে শুল্ক আরোপ করা হয়নি। কিন্তু 1893 সালের মন্দার ক্ষেত্রে তেমনটা বলা যাবে না। 1890 সালে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস আইন প্রণয়নের নিয়ম সংশোধন করে। এর ফলে কংগ্রেস অপ্রত্যাশিতভাবে কার্যকর ও শক্তিশালী হয়ে ওঠে। এই সুযোগে রিপাবলিকানরা 1890 সালের ম্যাককিনলে ট্যারিফ অ্যাক্ট পাশ করে। এই আইনে বিদেশে তৈরি পণ্যের আমদানির ওপর শুল্ক 38 থেকে বাড়িয়ে 50% করে। একই সঙ্গে আধা পরিশোধিত চিনির ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হয়। চিনি রপ্তানিকারক দেশগুলোর জন্য এটি একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয়, কারণ সেই সময় আপেল, স্যামন এবং গরুর মাংসের মতো খাদ্য সংরক্ষণে চিনি ব্যবহার করা হতো।
তবে বেশি শুল্ক আরোপের ফলে প্রায়ই যা হয় তেমনিভাবে মার্কিন রাজস্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 2 বছরের মধ্যে এটি প্রায় মার্কিন ট্রেজারির সোনা শেষ করে ফেলে। এর ফলে বিদেশি ঋণদাতারা মার্কিন বন্ড বিক্রি করে দিতে শুরু করে, বিশেষ করে রেল কোম্পানিগুলোর বন্ড। ঋণগ্রহীতারা আশঙ্কা করেছিল যে ট্রেজারিতে সোনা না থাকলে ওয়াশিংটন মুদ্রা হিসেবে স্বর্ণমান ত্যাগ করবে। তখন বন্ডের অর্থ হয়তো দুর্বল মার্কিন মুদ্রায় পরিশোধ করা হবে। এরপর 1930-এর দশকের মহামন্দায় স্মুট-হাউলির শুল্ক আইন বড় ভূমিকা রেখেছিল। যদিও কিছু অর্থনীতি ঐতিহাসিক মনে করেন যুক্তরাষ্ট্রের মুদ্রা সরবরাহ, শেয়ার বাজারে তেজ মন্দা চক্র এবং ইউরোপের অমীমাংসিত যুদ্ধকালীন ঋণ এর প্রধান কারণ ছিল। অধ্যাপক স্কট রেনল্ডস নেলসন মনে করেন 19 শতকের একজন ইতিহাসবিদ হিসেবে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, তবে শুধু বলবো শুল্কে দ্রুত পরিবর্তন বিশ্বকে বদলে দেয়। এটি আন্তর্জাতিক বাণিজ্যে এমন পরিবর্তন আনে যার প্রভাব মোকাবেলা করতে বহু বছর লেগে যায় এবং এর ফলস্বরূপ অপ্রত্যাশিত ঘটনার একটি দীর্ঘ যাত্রা তৈরি হয়। অধ্যাপক স্কট আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গত 2 শতাব্দীর মন্দার অভিজ্ঞতা থেকে আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা পেতে পারি। বর্তমানে ট্রাম্প আরোপিত শুল্ক অনেক কোম্পানিকে তাদের পূর্ব নির্ধারিত চুক্তি থেকে সরে আসতে বাধ্য করবে। 19 শতকে কৃষক, গ্রামের দোকানদার, বণিক এবং দাস ব্যবসায়ীদের ক্ষেত্রেও এমনটা দেখা গিয়েছিল। পিটসবার্গ ভিত্তিক উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানি হাউমেট এরই মধ্যে ফোর্স মেজিউর বা নিজেদের এমন অবস্থানে ঘোষণা করেছে যেখানে কেউ তাদের জোর করে চুক্তি পরিপালনে বাধ্য করতে পারবে না। তারা শুল্কের কারণে পণ্য সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের এক শক্তিশালী চালিকা শক্তি হলো কম্পারেটিভ অ্যাডভান্টেজেস বা তুলনামূলক সুবিধা। এর মাধ্যমে কোনো দেশ গম উৎপাদন, কাপড় তৈরি বা সফটওয়্যার কোডিং এর মতো বিশেষায়িত দক্ষতা অর্জন করে লাভবান হতে পারে। আন্তর্জাতিকভাবে এইসব পণ্যের ব্যবসার মাধ্যমে প্রতিটি দেশ তাদের সীমিত সম্পদকে সেই সব জিনিস উৎপাদনে ব্যবহার করতে পারে যা তাদের কৃষক, খনি শ্রমিক ও কারিগর সবচেয়ে কম খরচে তৈরি করতে পারে। তাত্ত্বিকভাবে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সবাই উপকৃত হয়। এই তত্ত্বটি বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হতে পারে। 1846 সালে যখন মহাদেশব্যাপী আলুর দুর্ভিক্ষ যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রকে খাদ্যপণ্যের অবাধ বাণিজ্য চালু করতে বাধ্য করে, তখন অপ্রত্যাশিতভাবেই একটা ব্যাপক সমৃদ্ধি আসে। এই সময় অবশ্য কিছু গোষ্ঠী ক্ষতিগ্রস্তও হয়। ইউরোপের ভূস্বামীরা অভিযোগ করেন যে এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তাদের অভিযোগের ভিত্তি ছিল রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের উর্বর সমভূমি এত সস্তায় গম উৎপাদন করত যে ইউরোপে কৃষিজমির দামই কমে যায়। ফলে ব্রিটেন ও ইউরোপের গ্রামীণ দরিদ্র মানুষ শহরের দিকে যাত্রা করে, যা নগরায়ন এবং শিল্পায়নের ঢেউ সৃষ্টি করে। চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় এবং শক্তিশালী অর্থনীতি অভিন্ন বাজার মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব খাটাতে পারে। তারা মুদ্রা বিনিময় হার নিজেদের রপ্তানির পক্ষে নিতে পারে, আবার বিশেষ কোনো বাণিজ্যকে সুবিধা দিতে ভর্তুকিও দিতে পারে। যেমন গম বাদ দিয়ে ভুট্টা, টেক্সটাইলের চেয়ে কম্পিউটার চিপস অথবা চালের চেয়ে টেক্সটাইলকে তারা সুবিধা দিতে পারে। পরিবেশ ও শ্রম আইনও বাণিজ্যকে প্রভাবিত করতে পারে, যা অনেক সময় অপ্রত্যাশিত হয়। বড় দেশের মনোপলিস্ট বা একচেটিয়া ব্যবসায়ীরা প্রায়ই বিভিন্ন নিয়মকানুন ও শুল্কের পক্ষেই থাকেন। এর মাধ্যমে তারা প্রতিযোগিতা এড়িয়ে নিজেদের মূল্যবান সম্পদ আরও বাড়াতে পারেন। একসময়ের ব্রিটিশ উপনিবেশ হওয়ায় যুক্তরাষ্ট্র বরাবরই বাণিজ্য যুদ্ধের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ছিল। বহু শতাব্দী ধরে ব্রিটেন তার উপনিবেশগুলোর বাণিজ্যকে নিজ দেশের প্রয়োজনে গড়ে তুলেছিল। নিউ ইয়র্ক, মেরিল্যান্ড ও সাউথ ক্যারোলাইনার উপনিবেশগুলো থেকে আশা করা হতো যে তারা ভার্জিনিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলে দাস শ্রমিক নির্ভর তামাক ও চিনির খামারগুলোর জন্য আটা ও চাল সরবরাহ করবে। ব্রিটেন তার উপনিবেশগুলোকে নিজেদের বস্ত্র, লোহা ও কাগজ তৈরি করতে বাধা দিয়েছে। উপনিবেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যের ওপর ব্রিটেনের ক্রমবর্ধমান বিধিনিষেধ শেষ পর্যন্ত আমেরিকান বিপ্লবের দিকেই ধাবিত করে। শুরু থেকেই ব্রিটিশ কনফেডারেশন আর্টিকেলস এবং
পরে দেশটির সংবিধান আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত এবং বড় ধরনের পরিবর্তন আনতে পারে এমন নির্বাহী পদক্ষেপ সীমিত করার চেষ্টা করেছিল। রাজস্ব বিলগুলো হাউসে উত্থাপন করা হতো, সিনেটের অনুমোদনের প্রয়োজন হতো এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভেটোর মধ্যে সীমাবদ্ধ ছিল। চীন সহ অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করা বিভিন্ন খাতের আরও অনেক কোম্পানি সম্ভবত এখন চুক্তি বাতিল করবে, কারণ শুল্ক কার্যকর হতে শুরু করেছে। এইসব কোম্পানির বাতিল করা অনেক লেনদেনই ঋণের মাধ্যমে অর্থায়ন করা হয়। এই ঋণের বেশিরভাগই ব্যাংক, হেজ ফান্ড, বীমা কোম্পানি এবং অন্যান্য আর্থিক মধ্যস্থতাকারীদের কাছে থাকে। এর কিছু ঋণ আবার অসংখ্য বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হয়। শেয়ার বাজার ক্ষতির ধাক্কা সামলাতে খুব দ্রুত সক্ষম, তবে এর চেয়ে অনেক বড় এবং জটিল ঋণ বাজার এটি দ্রুত ধাক্কা সামলাতে পারে না। যারা 2008 সালের সংকটের কথা মনে রেখেছেন তারা এটা জানেন যে 2008 সালে ফেডারেল রিজার্ভ ক্ষতিগ্রস্ত বন্ড কিনেছিল। এর মাধ্যমে তারা জমে যাওয়া বাজারে তারল্য ফিরিয়ে এনেছিল। অধ্যাপক স্কট বলেন, যদিও আমি কেবলই একজন ইতিহাসবিদ, তবে আমার বিশ্বাস মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এই পর্যন্ত যে বিশৃঙ্খলা দেখেছে তা সামাল দিতে পারবে। তবে চীন মার্কিন বাণিজ্য স্থগিতের সম্পূর্ণ প্রভাব আমাদের এখনো মোকাবেলা করতে হবে। এছাড়া বিশ্বের বাকি অংশের ওপর 90 দিনের স্থগিতাদেশের পরে কি হবে তা এখনো অস্পষ্ট। তিনি আরও বলেন, যদি কংগ্রেস শুল্কের ওপর তার সাংবিধানিক অধিকার পুনরায় প্রতিষ্ঠা করতে না পারে এবং যদি মার্কিন বাণিজ্য নীতি নির্ধারণের ক্ষমতা একজনের হাতেই কেন্দ্রীভূত হয়, যেমনটা 1830-এর দশকে অ্যান্ড্রু জ্যাকসনের ক্ষেত্রে ছিল, তাহলে কোনো কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মন্দার ফলে সৃষ্ট তারল্য সংকট মোকাবেলা করতে পারবে না, যে মন্দার আশঙ্কা আমি করছি।